অফিস থেকে বেরিয়ে এসেছি আধ ঘন্টা হলো। সামনের অভয়শীলের প্রসিদ্ধ মোগলাইখানার দোকানের বড় উনুনে চাটু চাপিয়ে মোটা লেচির পরোটা ভাজা হচ্ছিল। বড়দিন আর নববর্ষের পরপর ছুটির পর অফিস কাচারি সব খুলে গেছে। সেই সাথে শহরের রাস্তায় উৎসবমুখর বাঙালির ভিড়কে স্থানাচ্যুত করে তার জায়গা দখল করেছে কর্মব্যস্ত মানুষের ভিড়। সারাদিনের কাজের শেষে বাড়ি ফেরার পথে তারই কিয়দাংশ পা রেখেছে অভয়শীলের প্রসিদ্ধ মোগলাইখানার দোকান। এখানে অনেক বছর কাজ করলেও এই দোকানে শেষ কবে খেয়েছি তা মনে পড়ে না। পরোটার গন্ধে আপনা হতেই আমার হাত চলে গেল পকেটে। না, পয়সা আছে, যখন 2 পয়সা কিনে তাহলে খাওয়াই যাক। যেমন ভাবা ঠিক তেমন কাজ। দোকানে ঢুকে গেলাম। এদের দোকানে কর্মচারীর সংখ্যা বেশি, ফলে ভিড় থাকলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। শালপাতার ঠোঙায় গরম পরোটা আর ঘুগনি পেয়ে পেটের খিদেটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। সামান্য এই টিফিনটুকুও তৃপ্তির সাথে চব্বচস্য করে খেয়ে দোকানে দাম মিটিয়ে আবার রাস্তায় নামলাম। ততক্ষণে আরেক বিপত্তি। এই পৌষের আকাশে বাদলা ছেয়েছে। এমন শীতে বৃষ্টি হলেই তো মুশকিল, সঙ্গে ছাতাও নেই। আবহাওয়া বড়ই বিচিত্র বস্তু, কখন যে কি হয় তা বলা যায় না। তাড়াতাড়ি পা চালিয়ে ধর্মতলাগামী ট্রামে উঠে পড়লাম। বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, দুনিয়ার রসাতলে যাক, অফিস শেষে একটাই গন্তব্য, তা হলো মঠলেন। গাড়িতে বসে হাত জোড় করে মনে মনে বললাম, একবার চক্রবর্তী ঠাকুরের বৈঠকখানায় ঢুকে পড়ি, তারপর যা হোক তাই হোক। যাই হোক, প্রার্থনা ঈশ্বর শুনলেন। গন্তব্যে নেমে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে সবেমাত্র তারানাথের বাড়ির সাইনবোর্ডের সামনে এসে দাঁড়িয়েছি, বৃষ্টির প্রথম ফোঁটা এসে পড়ল আমার হাতে। তড়িঘড়ি করে ভেতরে ঢুকে গেলাম। বৈঠকখানায় একটা পুরনো চাদর গায়ে দিয়ে বসে বন্ধ জানলার দিকে তাকিয়ে যেন আনমনা হয়ে কিছু একটা ভাবছিল তারানাথ। বিড়ির ধোঁয়া ছড়িয়ে পড়েছে ঘরের বাতাসে। আমার পায়ের শব্দ শুনে ঘুরে তাকিয়ে বললেন, ও এই তো তুমি এসে গেছো, যাক ভালোই হয়েছে। তা রাস্তায় জল পেলে নাকি? কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে বসতে বসতে বললাম, না না, তা পাইনি। এই আপনার বাড়ির সামনে এসে বৃষ্টিটা শুরু হলো। শীতকালে এমন বৃষ্টি বড়ই বিরক্তিকর। হাতে ধরা বিড়িটা নারকেল মালার ভেতর গুঁজে দিয়ে তারানাথ বলল, সেটা এমন কিছু নয়, তুমি আসছো জেনেই ভাবলাম সময় রদ বদল করে যদি বৃষ্টিটা পিছানো যায়, কিন্তু করতে মন চাইল না। আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করতে করতে তারানাথের দিকে তাকালাম। এমন কথা যদিও তারানাথের মুখে নতুন কিছু নয়, আগেও শুনেছি। ভারী ইচ্ছে হলো একবার তারানাথকে বলে দেখি আমার চোখের সামনে বৃষ্টিকে পিছিয়ে দেওয়ার জন্য। তারানাথ বোধহয় মনের কথা বুঝতে পেরে মৃদু হেসে বলল, আগমতন্ত্রের কথা তো আগেও বলেছি তোমাদের, কিন্তু সংকীর্ণ সুবিধার্থে সেসব প্রয়োগে প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াটাই শ্রেয়। ভালো হোক বা খারাপ, সবটাই ঈশ্বরের দান ভেবে মাথা পেতে নিতে মন্দ কি? হ্যাঁ, আর এই মুহূর্তে ওসব দেখানো সম্ভব নয়, অনেক হিসেব গণনা করতে হবে। যাক, ছাড়ো সেসব। কিশোরীর খবর বলো। কিশোরী সেন আজ 3-4 হলো জ্বরে পড়েছে। অফিস যায় না, তবে মঠ লেনের আড্ডাখানায় আসতে চেয়েছিল। তারানাথই ওকে বারণ করেছিল, বলেছিল ঘরে থেকে বিশ্রাম করতে। ঠান্ডায় সন্ধেবেলা বাইরে আসা ঠিক হবে না তার। গল্প শোনার দিন তো আর চলে যাচ্ছে না। আমি এই কদিন একা আসতাম তারানাথের কাছে। গল্প যে আহামরি হতো এমন কিছু নয়। কিশোরীকে ছাড়া আমাদের কারোরই ঠিক ভালো লাগতো না। সেই প্রথম 2 দিন ওর যা খবর নিয়েছিলাম, সত্যি বলতে কাজের চাপে এই 2 দিন আর তার খবর নেওয়া হয়ে ওঠেনি। তারানাথকে কি করে বলি সে কথা? বয়সজ্যেষ্ঠ মানুষ, বন্ধুর শরীর খারাপেও খবর নিয়ে শুনে যদি রাগটাগ করে বসে, আবার তারানাথের সামনে মিথ্যেও বলতে পারবো না। কি উত্তর দেব ভাবছি, এমন সময় আমার ভাবনায় ছেদ ঘটিয়ে হুড়মুড় করে একজন এসে ঢুকলো তারানাথের বাড়ির বৈঠকখানায়। আগন্তুকের এমন অপ্রত্যাশিত আগমনে আমরা চমকে তো উঠলামই। আগন্তুকের মুখ দেখার পর দুজনেরই
যার পর নয় বিস্মিত হলাম। ইনি আর কেউ নন, আড্ডাখানার নিত্যদিনের সদস্য এবং আমার প্রিয় বন্ধু শ্রীযুক্ত কিশোরী সেন। বাইরের ছাগল তাড়ানো বৃষ্টি মাথায় করে ৩-৪ দিনের জ্বর ভুগে এভাবে উভ্রান্তের মতো ছুটে এসে সে ঘরে এলো শুধুমাত্র গল্প শোনার আশায়। এ কি তুমি এই ঠান্ডায় বৃষ্টি মাথায় করে এখানে এলে কেন? তোমার শরীর ঠিক আছে? কিশোরী সেন এতটা বোধ হয় অত্যন্ত ব্যস্ততার সাথেই দৌড়ে এসেছিল। সে হাঁপাচ্ছিল। তারানাথ বলল, আচ্ছা আচ্ছা, কথা পরে হবে, আগে তুমি এখানে বসো। ভিজে গেছো তো, দাঁড়াও, চারিকে বলছি গামছার খাবার জল দিতে। কিশোরী সেন বসে পড়ে হাত পা নেড়ে বলল, আরে ঠাকুরমশাই, আপনি ব্যস্ত হবেন না, বসুন বসুন, আমি ঠিক আছি। বৃষ্টিটা এমন কিছু নয়, টিপটাপ করে হচ্ছে। ও ঠিক আছে, একটু ছুটে এসেছি তাই হাঁপিয়ে গেছি, ও কিছু না। এতগুলো কথা একসাথে বলে জোরে জোরে বেশ খানিকটা দম নিল কিশোরী। রসিকতা করার সময় এটা নয়, তাও বলতে বাধ্য হচ্ছি। কথাগুলো বলার সময় কিশোরী এমন ব্যস্ত হয়ে চিংড়ি মাছের মতো হাত পা নাড়ছিল যে আমি অনেক কষ্টে হাসি চেপে রাখলাম। তারানাথ সেসব কথায় ভ্রুক্ষেপ না করে চারিকে গামছা আর জল আনার নির্দেশ দিল। চারি সেগুলো দিয়ে গেলে মাথা হাত মুছে জল খেয়ে একটু থিতু হলো কিশোরী। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বলল, সিগারেট ধরাচ্ছি, অসুবিধা হলে বলো। তারপর ঝড়র শব্দে দেশলাই জেলে সিগারেটটা ধরিয়ে বললেন, বিভূতিকে এই জিজ্ঞাসাই করছিলাম, তোমার শরীর কেমন আছে এখন? পরিস্থিতি যেমনই হোক, ইয়ার্কি করার স্বভাবটা কিশোরীর কোনোদিনই যাবে না। সে বলল, হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি বই কি, আপাতত ভালোই আছি। আর না হলে উপায় কি, আপনাকে বলতাম আরেকবার জরাসুরের পুজো করে জ্বর সারিয়ে দিতে। বাজে কথা রাখো তো, তোমার আজ এমন দিনে এইভাবে এখানে আসাটা একদমই ঠিক হয়নি। তবে তুমি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েই এসেছো। কিশোরী চোখ গোল গোল করে তারানাথের দিকে তাকালো। ও, আপনি তাহলে বুঝতে পেরে গেছেন? সবটা না বুঝলেও কিছুটা অনুমান করাই যায়। তোমার চোখ মুখ দেখে এটাও মনে হচ্ছে সমস্যাটা তোমার না, তোমার পরিচিত কারো। কি ঠিক তো? কিশোরী শ্রদ্ধাবনত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। ঘটনাটা আসলে কি হচ্ছে তা আমি অন্তত চিঠি পড়ে বুঝতে পারিনি। আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। আপনার কথাই আমি তাকে বলেছিলাম। আপনার জন্যই আসলে এই চিঠিটা। চিঠির প্রেরককে? কিশোরী পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে বলল, আমার এক পিস্তুত দাদা, নাম শঙ্কর ঘোষ, থাকে ওই সাকরাইলে, বর্ধিষ্ণু গ্রাম। সমস্যাটা হয়েছে তাদের বাড়িতেই, অনেক দিনের পুরনো সমস্যা। তবে অনেক চেষ্টা করেও এর সমাধান হয়নি। ওদের ইচ্ছা যে তারানাথ ঠাকুর এবার একটা বিহিত করুক। এই নিন, এই চিঠিটা, সবটা খুলে বলা আছে এতে। এই বলে সে হাতের কাগজখানা তারানাথের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। কাগজটা খুলে তারানাথ মনে মনে পড়তে শুরু করল। লক্ষ্য করছিলাম তার মুখের ভাবটা পরিবর্তন হচ্ছে। চিঠিটা পড়া শেষ হলে গম্ভীর মুখে সেটা আমার দিকে বাড়িয়ে দিল, আর জানলার দিকে তাকিয়ে এক মনে কিছু একটা ভাবতে ভাবতে সিগারেট টানতে লাগলো। আমি সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। চিঠির বিষয়বস্তু আমি যা বুঝলাম তা মোটামুটি এই রকম। শঙ্কর ঘোষেরা দুই ভাই, শঙ্কর আর তার খুড়তুতো ভাই দিবাকর ঘোষ। দুই ভাই বিবাহিত। শঙ্করের একটি বছর দুয়েকের বাচ্চা ছেলে আছে। দিবাকরের বিয়ে হলো বছর খানেক হয়েছে, আর তার বউকে নিয়েই হলো যত বিপত্তি। ঘটনা শুরু মাস 6 আগে। দিবাকরের স্ত্রী সুরমা একদিন আচমকাই অদ্ভুত ব্যবহার শুরু করে। দিনের বেলা সে স্বাভাবিক থাকলেও রাতে তার আচরণ দেখে কখনোই তাকে স্বাভাবিক মানুষের পর্যায়ে ফেলা যায় না। সন্ধেবেলা সন্ধে দিতে গিয়ে শঙ্করের স্ত্রী ভবানী দেখেন সুরমা নিজের ঘরে আলো বন্ধ করে শুয়ে আছেন। শরীর খারাপ কিনা জিজ্ঞেস করতে গিয়ে ভবানী ঘরের আলো জ্বালিয়ে দেখে সুরমা অবিন্যস্ত শাড়িতে এলোমেলো চুলে বিছানায় চিত হয়ে পড়ে আছে।
মাথার সিঁদুর যেন কেউ হাত দিয়ে ঘষে মোছার চেষ্টা করছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে আতঙ্কে। দাঁতে দাঁত কপাটি লেগে সে এক বিভৎস দৃশ্য। চেঁচিয়ে ওঠেন ভবানী। হাত থেকে পড়ে যায় সন্ধ্যা প্রদীপ। তখন বিছানা থেকে অদ্ভুত বিকৃত অবস্থাতেই 4 পে জন্তুর ন্যায় নেমে আসেন সুরমা আর হামাগুড়ি দিয়ে মেঝেতে ঘোরাঘুরি করতে থাকেন। ভবানীর চিৎকার শুনে ঘরে আসেন দিবাকর আর শঙ্কর। সুরমাকে খাটে শোয়ানোর চেষ্টা করতেই তিনি পাগলা কুকুরের ন্যায় তেড়ে আসতে লাগলেন। কোনোভাবে তাকে ধরে রাখা যায়নি। বাধ্য হয়ে স্ত্রীর গালে চড় কষান দিবাকর। সুরমা জ্ঞান হারালে তাকে খাটে শুইয়ে ডাক্তারকে খবর দেওয়া হয়, কিন্তু অনেক কিছু করেও কোনো লোক ধরা পড়েনি। সব থেকে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে সুরমা আবার একদম স্বাভাবিক। রাতে যে এমন একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে তার কোনো হুঁশই নেই। জিজ্ঞেস করলে বলেন তিনি নাকি কাল ঘুমাচ্ছিলেন সেই সময়। 2-1 দিন নির্বিঘ্নে কাটলেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। প্রথম সপ্তাহে 2-3 দিন, তারপর তা ক্রমে নিত্যদিনের ব্যাপার হয়ে উঠল। সাথে যুক্ত হলো আরো বিচিত্র সব কাণ্ড কারখানা। ঘরের সিন্দুক আলমারি থেকে টাকা পয়সা সোনাদানা বের করে চতুর্দিকে ছড়ানো, কারণে অকারণে কিংবা বাধা দিতে গেলে বাড়ির লোককে মারতে যাওয়া, প্রায় ছাদে উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা, আরো কত কি। সব থেকে ভয়ানক যা তা হলো এই সময় সুরমা মুখের অভিব্যক্তি যেন মানব বিরূপী এক রাক্ষসী, সামনে পেলে ছিঁড়ে খাবে। অন্তত সেরকমটাই লিখেছেন শঙ্করবাবু। এমন অবস্থায় পড়ে শরীর দিন দিন ভেঙে যেতে থাকে সুরমার। ডাক্তার, বৈদ্যি, এমনকি গায়ের বয়োজ্যেষ্ঠদের কথায় ঝাড়ফুঁক টুকটাক করেও কোনো লাভ হয়নি। কেউ কেউ মত দিয়েছেন নতুন বউ পাগল হয়ে গেছে, পাগলাগারোতে ভর্তি করা উচিত। কিন্তু দিনের বেলা সুরমা এতটাই স্বাভাবিক থাকেন যে ইনি রাতের বেলা এমন করে বেড়ান তা বিশ্বাস করে কার সাধ্যি। নিরুপায় হয়ে ওনারা তারানাথে শরণাপন্ন হয়েছেন। পত্র দ্বারা সমস্যা জ্ঞাপনে ক্ষমা প্রার্থী, তবে ওনাদের একান্ত অনুরোধ তারানাথ জ্যোতির্জাহ্নব যেন নিজে হাতে এই সমস্যার হাল ধরেন। দিবাকরের বৈবাহিক জীবনে এই ভয়ানক বিপত্তি সত্যি মেনে নেওয়া যায় না। চিঠিটা ভাঁজ করে আবার কিশোরীকে ফিরিয়ে দিল। বড়ই অদ্ভুত সমস্যা। তারানাথ বেশ কয়েকবার ধোঁয়া ছেড়ে কিশোরীকে উদ্দেশ্য করে বলল, তোমার দাদা শঙ্কর যেখানে থাকে ওটাই কি ওদের পৈতৃক ভিটে? হ্যাঁ, নিশ্চয়ই। এই ধরনের সমস্যা কি এই প্রথমবার, নাকি এর আগে, মানে ওর পূর্বপুরুষদের মধ্যেও দেখা গেছে? তা তো কখনো শুনিনি, এই প্রথমবারই। কেন বলুন তো, মানে আপনি কি সন্দেহ করছেন? তারপর পর পর দুটো ধোঁয়ার রিং ছেড়ে একটু চুপ করে থেকে বললেন, হলফ করে তো কিছুই বলতে পারি না। ডাক্তার বুদ্ধি না দেখালেও নয় ভাবতাম কোনো জটিল অসুস্থতা, কিন্তু সবাই যখন হাত তুলে নিয়েছে তখন বলছি কি, একবার অন্তত চলুন। বেচারারা আপনার পথ চেয়ে বসে আছে। বুঝতেই পারছেন, নতুন দাম্পত্য জীবনে এরকম একটা বিপত্তি। বেশ বেশ, তুমি উতলা হয়েও না। দেখো, আমি তো ঈশ্বর নই। ঈশ্বর প্রদত্ত কিছু চমৎকারী ক্ষমতাও আমার নেই যে জাদু করে সব ভালো করে দেব। সমস্যার উৎস না বুঝলে তার পুরোপুরি সমাধান বড়ই কঠিন। তোমাকে মিথ্যে আশ্বাস দেব না, তবে তুমি বলছো যখন ওদের সমস্যার কথা, তখন না হয় আমি যাব। দেখা যাক, ঈশ্বর সর্বদাই সকলের মঙ্গল করেন। ডামরতন্ত্রে দীক্ষিত শ্মশান বাসিনী মাতু পাগলির শিষ্য তারানাথ জ্যোতির্জাহ্নব যতই এসব বলুক না কেন, ওনার সাথে এতদিন থেকে ওনার মুখে নানা রকম অভিজ্ঞতার গল্প শুনে অন্তত এইটুকু নিশ্চিন্ত ছিলাম যে এই মানুষটি সাথে থাকলে কিছু না হোক অন্তত আত্মবিশ্বাসের সাথে সমস্যার মোকাবিলা করা যায়। তারানাথ একবার আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে তো? হ্যাঁ ভাইয়া, চলো চলো। আরে শহরে ধুলো ধোঁয়াশা, রোজকার অফিস আর ভালো লাগে না। এই সুযোগে গ্রামের সবুজ শীতল পরিবেশে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে। আরে চলো চলো, না করো না, চলো। আমি কি বলবো বুঝতে পারলাম না। তারানাথের সাথে থেকে এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হওয়ার লোভও সামলাতে পারছিলাম না। আবার রোগীর বাড়িতে এরকম কেবল বন্ধুর সম্পর্ক নিয়ে গিয়ে ভিড় জমিয়ে তাদের ব্যস্ততা বাড়ানোর ভাবনা আমার সেই লোককে
প্রতি মুহূর্তে প্রশমিত করতে লাগল। অবশেষে কিশোরীর পীড়াপিড়িতে আমার লোভেরই জন্ম। ঠিক হলো, আসছে শনিবার অফিসে তাড়াতাড়ি ছুটি নিয়ে রওনা হয়ে যাব। কিশোরী সেই মতো খবর পাঠিয়ে দেবে তার দাদার বাড়িতে। সেদিন আর গল্প বিশেষ কিছুই হলো না। টুকটাক এটা ওটা কথাবার্তার পর আমরা আড্ডা ভাঙলাম। মানুষ ভাবে এক আর হয় আর এক। আমাদের যাওয়ার ঠিক দুদিনের আগে অফিসের বসের কাছে আমার জরুরি ডাক পড়ল। কোম্পানির বড় কর্তাদের সাথে মিটিং আছে, যেতে হবে শিলিগুড়ি। অগত্যা আর কি করা যায়, অফিসের কাজ তো আর ফাঁকি দেওয়া যায় না। কিশোরীদের জানিয়ে দিলাম যেতে পারবো না, আর এই হাড় কাঁপানো ঠান্ডায় আমাকে যেতে হবে শিলিগুড়ি। ভাবতেই শরীরের তাপমাত্রা যেন হু হু করে হিমাঙ্কের নিচে নেমে গেল। রায়গুণাকর যথার্থই বলেছেন, বাঘের বিক্রম সম মাঘের হিমানী। সপ্তাহখানেক মতো শিলিগুড়ি থেকে কাজ সেরে যখন কলকাতায় ফিরলাম, কলকাতার শীতকে আর শীত বলে মনে হলো না। কিশোরী আর তারানা তো ফিরে এসছে শুনলাম। সমস্যা আসলে কি আর তার সমাধান হলো কি না সেই সব জানতে এতটাই উদ্গ্রীব ছিলাম যে আর কাল বিলম্ব না করে পরদিনই তেলে ভাজা আর পাসিং শো নিয়ে উপস্থিত হলাম মটলেনের আড্ডাখানায়। সাঁকরাইলের ঘোষ পরিবারের বিভীষিকার ঘটনা এবার সবটাই তারানাথের মুখে শোনা। শনিবার একটু দুপুর দুপুর করেই আমি আর কিশোরী রওনা হলাম সাঁকরাইল। দিন কয়েক থাকতে হবে এই ভেবে প্রয়োজনীয় সব জিনিসই গুছিয়ে নিয়েছিলাম। পৌঁছাতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। গ্রামের ঠান্ডা আরো বেশি। কিশোরীর দাদা শঙ্করকে বলাই ছিল। শঙ্কর গরুর গাড়ি সঙ্গে নিয়েই এসেছিল। ব্যাগপত্র সব নিয়ে আমরা গরুর গাড়ির ছইয়ের ভেতর উঠে বসলাম। নির্জন গ্রাম্য রাতের মেঠো পথ দিয়ে হেলে দুলে চলতে লাগলো গাড়ি। বাইরে ঘুটঘুটে অন্ধকারে কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। গাড়ির ভেতরে হ্যারিকেন জ্বলছিল, তাতেই যতটুকু যা দেখা যায় আর কি। টুকটাক পরিচয়, এটা ওটা সেটার কথার পর আমি শঙ্করকে বললাম, দিবাকরের স্ত্রী মানে সুরমা এখন কি অবস্থায় আছে? ওই রোজ রাতে যেমন থাকে, সূর্য ডুবলেই সেই এক পাগলামি শুরু হয়। আজকেও হয়েছিল, দেবুর হাতে আঁচড়ে রক্ত বার করে দিয়েছে। বাড়ির ছোট বউ, দিবাকরের বিয়ে করা মেয়ে। কিছু করতে মন চায় না, কিন্তু কিছু তো করার নেই। জ্বর থাপ্পড় মেরে ডাক্তারের দেওয়া ওষুধ জোর করে খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। মেয়েটাকে রোজ রোজ এভাবে গায়ে হাত তুলতে কারোর মন চায়? আপনি বলুন তো ঠাকুর মশাই, কতদিন এভাবে চলবে আমি জানি না। কিছু বুঝতে পারছি না আমি। শঙ্কর কিছু বুঝতে না পারলেও তার মাথার পেছনে ছইয়ের দেওয়ালে লেগে থাকা চাপ চাপ একটা অপার্থিব অন্ধকার আমাকে সমস্যাটা কিছুটা বুঝতে সাহায্য করছিল। এবার বললাম, কিছু মনে করো না শঙ্কর, কিন্তু একটা কথা জানতে খুবই ইচ্ছে হচ্ছে। মা আছি, মনে করবো কেন? বলুন না, বলুন, কি জানতে চান বলুন। তোমার তো বৌমার পেছনে অনেক কাঠখড় পুড়িয়েছ, ডাক্তার বদ্যি দেখানো, এমনকি ঝাড়ফুঁক করা, সবই। অন্তত সেরকমটাই তুমি চিঠিতে লিখেছিলে। তাই সব শেষে তোমাদের আমার কথাই কেন মনে হলো? হ্যাঁ, আমি তো আর ডাক্তার না, আর সেই অর্থে ঝাড়ফুঁক টুকটাকও করি না। আমার ভাই কিশোরীর মুখে আপনার কথা আগেই শুনেছি। দেখুন, কে কি ভাবে তা তো আমি জানি না, তবে আমার মনে হয় কোনো ডাক্তার এসব সারাতে পারবে না। কারণ এটা আসলে কোনো রোগ বলে আমি অন্তত মনে করি না। কি এমন রোগ যা কেবল রাতের বেলাতেই হয়? দিনের বেলায় রোগীর সেই সব নিয়ে কোনো খেয়ালই থাকে না। কেন জানি না, সুরমাকে রাতে দেখলে মনে হয় এটা কেবল সুরমার রক্ত মাংসের শরীর। এতটা হিংস্র মূর্তি কোনো মানুষ ধরতে পারে ভাবা যায় না। রোজ রোজ এই আতঙ্ক বুকে বেঁধে দিন কাটছে। বলতে দ্বিধা নেই, আমি নিজে এইসব অতিলৌকিক পারলৌকিক ব্যাপার বিশ্বাস করি। আর তাছাড়া কি? না মানে সুরমার বিয়ের আগে এমন কোনো রোগ ছিল না।
আমি স্পষ্ট বুঝতে পারলাম শঙ্কর কিছু একটা এড়িয়ে গেল। আমিও আর ঘাঁটালাম না, বলার হলে সে নিশ্চয়ই বলতো। বাকি রাস্তাটা এটা ওটা টুকটাক কথা বলেই কেটে গেল। শঙ্করদের বাড়িটা গ্রামের সীমানা থেকে অনেকটাই ভেতরে। গরুর গাড়ি থেকে নেমে মিনিট দুয়েকের হাঁটা পথে আমরা বাড়ির সামনে এলাম। একই শীতের রাত, তার উপর আবার পাগলা কুকুরের মতো মাঝে মাঝে এলোমেলো হিমেল উত্তরে হাওয়া এসে চাদর জামা ভেদ করে যেন গায়ে কামড় বসিয়ে দিচ্ছে। শঙ্করদের বাড়িটা দেখে বেশ অবস্থাপূর্ণ মধ্যবিত্ত বলা চলে। দোতলা পাকা বাড়ি, উঠানের চারধার বেড়া দিয়ে ঘেরা, ভেতরে বাঁধানো নলকূপও রয়েছে দেখতে পেলাম। তুলসী তলায় রেখে যাওয়া প্রদীপ এতক্ষণ নিবু নিবু হয়ে জ্বলছিল। আমরা আসতেই দপদপ করে বার দুয়েক জ্বলে উঠে পুরোপুরি নিভে গেল। হাত পা একটু ধুয়ে দোরগড়ায় উঠে শঙ্কর হাঁক দিল, ভবানী, ও ভবানী, এই আমরা এসে গেছি, দরজাটা খোলো। অন্দরমহল থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, আসছি আসছি। তারপর খুট করে দরজা খোলার শব্দ হলো। আমরা তিনজনে ভেতরে প্রবেশ করলাম। শঙ্করের বয়স আন্দাজ 40-42 হবে। কি ঠিক বললাম তো কিশোরী? ভবানীকে দেখে যেন এতটাও অল্প বয়সী বলে মনে হলো না। সেটাই স্বাভাবিক। ছোট জায়ের সাথে যেভাবে দিনের পর দিন অলক্ষণে সব কাণ্ড ঘটে চলেছে, তা যে তার ওপর গভীর দুশ্চিন্তার দাগ কাটবে, শরীর মুখেও যে তার প্রভাব পড়বে, এটাই তো স্বাভাবিক। শঙ্করের বাবা মা এবং দিবাকরের বাবা মা সকলেই গত হয়েছেন। ওদের ছোট ছেলেটাকে নিয়ে বাড়িতে সদস্য সংখ্যা 5 জন। আদর্শ গৃহকর্তার মতোই শঙ্কর বলল, এই ভবানী, তুমি আর দেরি করো না। ঠাকুরমশাই কিশোরী অনেক দূর থেকে আসছেন, খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ ঠাকুরমশাই, বলছিলাম আপনি তো সাত্ত্বিক ব্রাহ্মণ, সদ্গোপ জাতের হাতের রান্না খেতে মানে অসুবিধা হবে না তো? বারে, অসুবিধা হবে কেন? আমি তো আর টিকিধারী বৈষ্ণব নই। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। বেশ বেশ, চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। ওপরে আসুন আমার সাথে। আরে ভাই কিশোরী, ওপরে আয়। দোতলায় একটা বড় ঘর আমাদের জন্য ঠিক করা হয়েছিল। ঘরে ঢুকে জামা কাপড় বদলিয়ে একটু জল খেয়ে বসলাম। কিশোরী বলল, ঠাকুরমশাই, আমি একবার চললুম, দাদা বৌদির সাথে দেখা করে আসি। স্ত্রী ওদের জন্য পিঠে করে পাঠিয়েছে, দিয়ে আসি একবার। আপনি কি থাকবেন নাকি যাবেন আমার সাথে? না, তুমি যাও। শুধু তোমার ছোড়দা মানে দিবাকরের ঘরে যাওয়ার আগে আমাকে ডেকে নিও। কিশোরী বেরিয়ে গেল। আমি ঘর থেকে বেরিয়ে সরু বারান্দায় এলাম। গ্রামের দিকে খাসা বাড়িখানা বানিয়েছে শঙ্কর। কিশোরীর থেকেই জেনেছিলাম 2 ভাই কারবার করে, একজন কাঠের আর একজন মশলার। হিমেল আধারে ঢাকা গ্রামটার দিকে তাকিয়েই রইলাম। বিদ্যুতের ব্যবস্থা এই বাড়িতে থাকলেও গ্রামের অন্য সব বাড়িতে নেই। কাছে দূরে জ্বলতে থাকা প্রদীপ বা হ্যারিকেনের আলোগুলো যেন অন্ধকারের মাটিতে খসে পড়া তারা বলেই মনে হচ্ছে। হিমেল হাওয়া কাঁপিয়ে দিয়ে যাচ্ছে শরীরটা। চাদরটা ভালো করে জড়িয়ে নিলাম, কিন্তু তাও ওখান থেকে সরে আসতে পারলাম না। কিসের একটা টানে যেন দূরে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। টিম টিম করে জ্বলতে থাকা প্রদীপ বা হ্যারিকেনের শিখাগুলো যেন আমাকে কিছু বলতে চায়। কালের নিয়মে ঢাকা পড়া কোনো ইতিহাস নাকি অজানা কোনো রহস্যের আতঙ্ক। দূরের কোনো বাঁশবন থেকে ভেসে আসা শীতার্ত শেয়ালের ডাক আমার সেই ভাবনায় ব্যাঘাত ঘটালো। আর সাথে সাথেই আমার চোখ গেল বারান্দার থেকে অনতি দূরে বেড়ে ওঠা আম গাছের মাথার দিকে। বাড়িতে ঢোকার সময় এটা আমার নজরে পড়েছিল। অন্ধকারে বিরাট বিভৎস মাথাধারী এক দৈত্যের মতো যেন দাঁড়িয়ে আছে। মোটা ডালটার পেছনে ঘন অন্ধকারে জলজলে একটা বস্তু দেখে চমকে উঠলাম। কি ওটা ওখানে?
ভালো করে দেখার জন্য একটু ওধারে সরে গেছি। এমন সময় বিকট শব্দ করে সেটি উড়ে গেল। পেঁচা গাছের ডালের আড়ালে থাকায় ওর একটা হলুদ চোখি দেখা যাচ্ছিল। আর 5 জনের কাছে ব্যাপারটা সাধারণ হলেও ততক্ষণে বাতাসে পোড়া আতপ চাল আর কিছুর একটা গন্ধ আমার মনকে যেন একটু ভারী করে তুলেছে। এ তো মোটেই ভালো লক্ষণ নয়। গৃহস্থের বাড়ি। মনে মনে একবার ইষ্টমন্ত্র জপ করলাম। পেছন থেকে কিশোরীর ডাক শোনা গেল। ও ঠাকুর, আরে ওখানে কি করছেন ঠান্ডায়? আসুন আসুন, ছোটদার ঘরে যাই, চলুন। শঙ্কর আমাদের খাওয়ার কথা বলছিল, কিন্তু আমি বাধা দিয়ে বললাম, আগে সুরমাকে একবার দেখে আসি, তারপর না হয় একসাথে সকলে বসা যাবে। নিচতলায় একটা ঘরে আমরা দুজনে গেলাম। ঘরে ঢুকতে যাব এমন সময় সেই গন্ধটা আরো জোরালো ভাবে আমার নাকে এলো। এভাবে ঢোকাটা ঠিক হবে না। শঙ্কর আমাদের সাথেই ছিল। তাকে বললাম, দিবাকর ভেতরে আছে তো? তাকে একবার বাইরে ডাকো। শঙ্করের ডাকে দিবাকর বাইরে এলো। উস্কো কুস্কো চুল, মুখে প্রায় মাসখানেকের না কামানো বড় দাড়ি, চোখে মুখে দুশ্চিন্তা ও অনিদ্রার ছাপ স্পষ্ট। আমাকে দেখেই সে হাত জোর করে নমস্কার করল। তার সাথে পরিচয় করে বললাম, আচ্ছা দিবাকর, ঠিক কবে থেকে এসব শুরু হয়েছে বলো তো? তা মাস 6 হবে। প্রথমটা সপ্তাহে 2-3 দিন হতো, ইদানিং সেটা রোজকারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেবল রাত হলেই এসব পাগলামো শুরু হয়। দিনের বেলা একদম স্বাভাবিক, কিছু মনে থাকে না। ওটাই তো অবাক করছে ঠাকুরমশাই। আপনি নিজেই দেখবেন, কাল সকালে ও কত সুস্থ। ডাক্তার দেখানোর কথা বললেই বলে আমার তো কিছুই হয়নি, খামোকা কেন তোমরা এসব করছো কে জানে। ও আরো বলে সন্ধ্যার পর নাকি রোজই ওর ঘুম পায়, অথচ ঠিক তখনই শুরু হয় ওর দৌরাত্ম্য। মেরে ধরে তবে শান্ত করতে হয়। বুঝতেই পারছেন, বছরখানেক হয়েছে বিয়ে হয়েছে, তার মধ্যেই নতুন বইয়ের গায়ে এভাবে হাত তুলতে হচ্ছে। রোজকারের এই অশান্তি আর ভালো লাগছে না। কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো দিবাকর। তার কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে বললাম, দমে যেও না, শক্ত হও। তোমাকেই এখন সুরমার পাশে থাকতে হবে। আমি এসেছি যখন, দেখছি কি করা যায়। কিছু একটা বিহিত তো করেই যাব। ওদের 3 জনকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি ঘরে ঢুকলাম। ঢুকতেই অনুভব করলাম একটা অদৃশ্য বাঁধা মাকড়সার জালের মতো কোনো একটা জিনিস যেন গোটা ঘরটাকে বহির্জগৎ থেকে আলাদা করে রেখেছে। সেই প্রভাব কাটিয়ে একদম নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু তখনই তা করলাম না। আমাকে বুঝতে হবে সুরমার এই অবস্থার পেছনে আসলে দায় কি। অদৃশ্য মায়াজাল ভেদ করে আমি ঘরে ঢুকে আলো জ্বালালাম। খাটে শুয়ে বছর 30-এর এক বিবাহিত স্ত্রী। বয়স তো কিশোরীর মুখে শোনা, না হলে ওই দেহ দেখে অনুমান করে কার সাধ্যি। বিগত 6 মাস ধরে রোজকার এই অলৌকিক ধাক্কাটা খেতে খেতে মেয়েটার শরীর যে একদম ভেঙে গেছে তার বলার অপেক্ষা রাখে না। ঠোঁটের এক কোণ দিয়ে গড়িয়ে শুকিয়ে আসা রক্তের একটু দাগ দেখে ভারী মায়া হলো। আহারে, কতটুকুই বা বয়স। বালিশের এক ধার দিয়ে লুটিয়ে পড়া এলোমেলো অবিনষ্ট কেশ রাশি, ঘষে উঠে আসা সিঁদুর এই শান্ত নিদ্রার পূর্বের হাহাকার আর বিভীষিকার আভাস দিচ্ছিল। পিতৃস্নেহে হাত বুলিয়ে দিলাম তার মাথায়। মধুসুন্দরী দেবী আমাকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, তা তো তোমাদের বলেইছি। সেই ক্ষমতার বলেই সুরমার বন্ধ চোখের পাতার ওপর চোখ রাখতেই আমি যা দেখতে পেলাম তাতে উত্তেজনায় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। বন্ধ চোখের দিকে তাকাতেই বায়োস্কোপের মতো চোখের সামনে ভেসে উঠল এক বিভৎস মহিলার মূর্তি। আগুনে লেলিহান শিখায় জ্বলছে সেই মুখ,
আর পৈশাচিক কণ্ঠে রাগে গর্জন করে বলছে, পারবি না, পারবি না, কেউ কিচ্ছু করতে পারবি না। প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধের আগুনে পুড়বে সবাই, সবাই। তারপরই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেই জ্বলন্ত মুখ। সব চুপচাপ। শঙ্কর ভুল কিছু বলেনি। অলৌকিকতা যে গোটা ঘটনায় ছড়িয়ে আছে সে বিষয়ে আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, এবার আরো নিশ্চিত হলাম। ওই বিভৎস মুখটি কার, কিসের প্রতিশোধ চায় সে, কেন সবাইকে মারতে চায়, আমাকে তা জানতেই হবে, অবশ্যই জানতে হবে। ঘর থেকে বেরিয়ে এসে দিবাকরকে বললাম, বৌমার বাপের বাড়িতে খবর দিয়েছ নিশ্চয়ই? দিয়েছি, তবে ওনারা মনে করছেন সুরমার জটিল কোনো রোগ হয়েছে, ওকে শহরে আরো বড় ডাক্তারের কাছে দেখানো দরকার। ওনাদের কথা মতো আমাকে তাই করতে হতো, হাজার হোক ওনাদের বাড়ির মেয়ে তো। কিন্তু দাদা বলল আপনি আসছেন, তাই আর কি আপনার ভরসায় রয়ে গেলাম। তারপর আমার দুহাত চেপে ধরে বলল, ঠাকুরমশাই আপনি কিছু একটা করুন, ওকে বাঁচান। সুরমাকে আমি হারাতে চাই না ঠাকুরমশাই, আমি হারাতে চাই না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বৌমার পুষ্টি বিচার বা জন্মকুণ্ডলী সংক্রান্ত কোনো কাগজ বা কিছু তোমাদের কাছে আছে? দিবাকর ঘাড় নেড়ে বুঝিয়ে দিল আছে। বেশ, ওটা আমাকে পারলে আজ রাতে কিংবা কাল সকালে একবার দিও। ঠাকুরমশাই, সুরমার কি হয়েছে আপনি কি কিছু বুঝতে পারলেন? কিছুটা বুঝতে পেরেইছি, তবে সেটুকু বললে তোমরা আরো ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। তার চেয়ে বরং দুটো দিন একটু ধৈর্য ধরে যাও, আর একটু দেখে শুনে আমি সবটা বুঝে নি। এর একটা বিহিত আমি করবই, কোনো চিন্তা করো না। দিবাকর, তুমি বৌমাকে সব সময় চোখে চোখে রেখো। এতদিন যা যা করেছে, এখন যদি নতুন কিছু শুরু করে তাহলেও কিন্তু আমাকে বলো। বড় বউ ভবানী ততক্ষণে আমাদের জন্য খাবার বেড়ে দিয়েছে। আমরা সকলেই একসাথে খেতে বসলাম। কিশোরী পাশে আছে বলে বলছি না, অমন বিপদের দিনেও শঙ্কর আমাদের আতিথেয়তার কোনো ত্রুটি রাখেনি। কাঁসারের থালায় গরম ফুলকো লুচি, হাতে চেটু সমান লম্বা লম্বা বেগুন ভাজা, ফুলকপি, বাঁধাকপি, আরো 2-3 রকমের তরকারি এবং ভাজা ভুজি, শেষে খাঁটি গরুর দুধের ক্ষীর আর বড় বড় নলেন গুড়ের রসগোল্লা। ভোজন রসিক বাঙালির আর কি চাই? শঙ্করকে বললাম, আরে করেছ কি হে ভাই, এত কখনো খাওয়া যায়? বয়স হয়েছে তো নাকি? তুমি যে দেখি অম্বলে মারবে আমাকে। এ আর কি করতে পারলুম ঠাকুরমশাই, আপনি আমাদের বাড়িতে অতিথি, আর তাছাড়া ব্রাহ্মণ সেবা করলে গৃহের পূর্ণ হয় যে, ওটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই ভবানী, আরে দাঁড়িয়ে আছো, তুমি ঠাকুরমশাইকে আরো 2টো লুচি দাও। যুবা বয়সে আমি কেমন খাইয়াছিলাম তা তো তোমাদের বলেইছি। অম্বল টম্বল মুখে বললাম বটে, আমার এসব কিছুই হবে না তা আমি জানি। বাড়িতে সমস্যা বিপদ যাই থাক না কেন, ওসব চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া কম তোমরা করলেও আমি কখনোই এ নিয়ে কোনো আপোষ করিনি। কম খেলে বা নষ্ট করলে গৃহকর্তার মনক্ষুণ্ণ হয়। বুঝলে কি না, ভবানী যা আমাকে দিয়েছিল সবটাই তৃপ্তির সাথে উদরস্থ করলাম। খাসা রান্না করে কিন্তু ভবানী, শুধু সেই দিন রাতে বলে নয়, বাকি যতদিন ছিলাম আদর যত্ন এমন সুন্দরী হয়েছিল তা বলতে দ্বিধা নেই। বেশ একটা গ্রাম্য ছোঁয়া, অথচ একটা রাজকীয় ভাব। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি আর কিশোরী ঘরে এসে বসলাম। সেই পোড়া পোড়া গন্ধটা কিন্তু সারা বাড়িময় ছড়িয়েই রইল। সমস্যার খুব কাছেই, তবে সেটা কি তা ঠাহর করতে পারলাম না। একটু পর দিবাকর এসে আমাকে সুরমার পুষ্টির যা কাগজপত্র ছিল সব দিয়ে গেল। শঙ্কর খোঁজ নিয়ে গেল কিছু লাগবে কিনা। ওরা চলে গেলে আমি কাগজ নিয়ে বসলাম।
কিশোরীকে বললাম, কি হে, এনেছো? আমি তো ব্যাগে ঢোকাতেই ভুলে গেছি, ঘরেই ফেলে এসেছি। আমি থাকতে আপনি অমৃতপান থেকে বঞ্চিত হবেন না, এই নিন। বলে ব্যাগ থেকে পাসিংসের নতুন প্যাকেটখানা বের করে দিল। খাসা সঙ্গী আমার। কিশোরী আমার পাশেই বিছানায় শুয়ে পড়ল। মিনিট খানেকের মধ্যেই ওর নাসিকা গর্জন শুরু হলো। ধূমপান শেষ করে আমি বসলাম কুষ্টির সব কাগজপত্র নিয়ে। আসলে আমি ভেবেছিলাম কিছু একটা রহস্য লুকিয়ে আছে সুরমার বাপের বাড়ির ইতিহাসে। হয়তো ওর জন্মলগ্নে সে কথারই উল্লেখ রয়েছে, কিন্তু আমার ধারণা মিথ্যে প্রমাণিত হলো। সুরমার কুষ্টি স্বাভাবিক, কোনো সমস্যা হওয়ার কথা নয়। অন্তত এরকম সমস্যা তো একদমই নয়। ব্যাপারটা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। কাগজপত্র সব পাশের টেবিলে রেখে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ব্যাপারটা নিয়ে কতক্ষণ ভাবছিলাম তা খেয়াল নেই, ঘুমও এসে গিয়েছিল। হঠাৎ একটা চিরপরিচিত মন মাতানো সুগন্ধে একটা শিহরণ খেলে গেল সারা শরীরে। ইনি আর কেউ নন, স্বয়ং মধু সুন্দরী দেবী। আমি কিছু বলার আগেই আমাকে অবাক করে দেবীর হৃদয়গ্রাহী কণ্ঠস্বর ভেসে এলো। কি ভাবছো তারানাথ? ধ্বংসের আগুন যে ভস্যের ভিতরেই লুকোনো থাকে, একটু খুঁজে দেখো তারানাথ। সাথে সাথে দূর থেকে ভেসে আসা দেবীর সেই ভুবন মোহিনী হাসি। ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায়। সত্যি বলতে এই পরিস্থিতিতে দেবীর কথা আমার মাথাতেই আসেনি, কিন্তু তাও দেবী এলেন আমার স্বপ্নে। তিনি কি আমাকে পথ দেখাতে এলেন? তার ওই গূঢ় কথনের অর্থই বা কি? মনে মনে দেবীকে প্রণাম জানালাম। পরদিন সকালে প্রাতরাশ সেরে গেলাম দিবাকরের ঘরে। সুরমা দুর্বল শরীরে বালিশে হেলান দিয়ে বিছানায় বসেছিল। পাশে বসেছিল দিবাকর, তাকে খাইয়ে দিচ্ছে। আর সুরমাকে অনেকটাই স্বাভাবিক লাগছে। সত্যি এখন দেখে বোঝা কঠিন যে এই মেয়ে সূর্যাস্তের পর কি বিভৎস রূপ ধারণ করে। সুরমা আমাকে দেখে একটু অবাকই হলো, বোধহয় চেনে না বলেই। দিবাকরই আমার সাথে পরিচয় করিয়ে দিল, তবে কিছুটা মিথ্যে বলে। দিবাকর বলল, কিছু না, আসলে তোমার শরীরটা একটু খারাপ তো, তাই দাদা ঠিক করেছেন তোমার মঙ্গল কামনায় বাড়িতে সত্যনারায়ণ পুজো করবেন। তাই আর কি ঠাকুরমশাই এসেছেন পুরোহিত স্বরূপ আর কি। সুরমা মাথায় ঘোমটা টেনে আমাকে প্রণাম করতে উদ্যত হলে আমি বললাম, আহা থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। তুমি এত ব্যস্ত হয়েও না, বিশ্রাম করো মা, বিশ্রাম করো। আমি আশীর্বাদ করছি তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দেখলাম শেষের কথাগুলোতে সুরমার মনটা কিরকম ভারী হয়ে এলো। সে যেন একটু আনমনা হয়ে ধীরে ধীরে বলল, জানেন ঠাকুর মশাই, ওরা বলে রাতে নাকি আমি কি সব পাগলামো করি। বিশ্বাস করুন, সন্ধে হলেই আমার এত ঘুম পায়, আমি আর জেগে থাকতে পারি না। দিদিভাইকেও আমি বলেছি সে কথা। আমার সামনে ওরা হয়তো কিছু বলে না, তবে আমি বুঝি ওরা আমার কথা বিশ্বাস করছে না। আপনি ওনাদেরকে বোঝান না ঠাকুর মশাই, একটু বোঝান না। হ্যাঁ মা, আমি সব বোঝাবো। তুমি এখন ভালো করে খাওয়া দাওয়া আর বিশ্রাম করো। ঈশ্বরের কাছে আমি ভালো করে প্রার্থনা করব, তুমি আবার আগের মতোই সুস্থ হয়ে উঠবে। একদম ভেবো না মা, খেয়ে নাও খেয়ে নাও। সেদিন দিনের বেলাটা মোটামুটি নির্বিঘ্নেই কাটলো। কিশোরী তার দাদাদের সাথে বাইরে গিয়েছিল ব্যবসার হাল হকিকত ইত্যাদি দেখতে। আমি যাইনি, ঘরেই ছিলাম। একা থাকতে অবশ্য ভালোও লাগছিল না। উদ্দেশ্যহীনভাবে বাড়িটা ঘুরে বেড়াতে লাগলাম।
অনেক দিনের একঘেয়ে ধুলো ধোঁয়াশায় ভরা শহুরে জীবন কাটানোর পর এই গ্রাম্য প্রকৃতি বেশ সুন্দরই লাগছিল। হঠাৎ বাড়ির দোতলার বারান্দায় আমরা যে ঘরে থাকতাম তার ঠিক উল্টো দিকের একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরটা বাইরে থেকে তালা বন্ধ, দেখে মনে হয় অনেক অনেক বছর ধরে এভাবেই বন্ধ হয়ে পড়ে আছে। দরজায় ফাঁক ফোকরে ধুলো ঝুল সব জমেছে। গৃহস্থের বাড়িতে এরকম ঘর অব্যবহৃত তালা বন্ধ পড়ে থাকতেই পারে, এতে এমন কিছু অবাক হওয়ার নেই। আমিও হতাম না যদি না ঠিক সেই মুহূর্তে ওইখানে ঘরের সামনের বাতাসে সেই পোড়া গন্ধটা পেতাম। চমকে উঠলাম। ঘরের দরজা জানলা সব বন্ধ, কিন্তু তাও বারবার মনে হতে লাগলো এই ঘর থেকেই যেন সেই গন্ধটা আসছে। এই ঘরে কি কিছু আছে? সাথে সাথে দেবীর আগের রাত্রে বলা কথাটি মনে পড়ে গেল। ধ্বংসের আগুন ভস্মের ভিতরেই লুকোনো থাকে। কি বলতে চাইছেন দেবী আমাকে? কেন জানি না মনে হলো এই বন্ধ ঘরের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে। এমন সময় একটা কর্কশ শব্দে পেছন দিকে ঘুরে তাকালাম। একটা কুচকুচে কালো কাক আমার ঠিক পিছনে বারান্দায় রেলিং এসে বসেছে। কাকটির দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে সেটি উড়ে গেল। চারপাশের পরিবেশ কিরকম যেন একটা অস্বস্তিকর বোধ হচ্ছিল। সেখান থেকে চলে এলাম। এই বন্ধ ঘরের রহস্য কি তা আমাকে জানতেই হবে। তখনের মতন ব্যাপারটা চেপে গেলাম। বিকেলে সূর্যাস্ত সবে মাত্র হয়েছে। শঙ্করের ছোট ছেলেটার সাথেই বসেছিলাম। ভারী মজার ছেলেটি, ঠিকঠাক সব কথাও বলতে শেখেনি, তবে ওর মুখের নিষ্পাপ মিষ্টি হাসি বারে বারে আমার চারিমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। কিশোরী তখনও শুয়ে ঘুমাচ্ছিল। দিবাকর বোধহয় বাথরুমে ছিল, আর ভবানী বাইরে সন্ধ্যা দিচ্ছিল। শঙ্কর কি একটা জরুরি কাজে দুপুরেই বাইরে গিয়েছিল। তাড়াতাড়ি ফিরে আসবার কথা, তবে তখনও ফিরে আসেনি। বাচ্চাটার সঙ্গে খেলায় মশগুল ছিলাম। হঠাৎ একটা মহিলা কণ্ঠের বিকট চিৎকারে চমকে উঠলাম। এটা ভবানীর গলা না? কি হলো কি? বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে বেরিয়ে এলাম বাড়ির বৈঠকখানায়। কিশোরীও ততক্ষণে ঘুম ভেঙে নিচে নেমে এসেছে। যা দেখলাম তাতে যেন এখনো আমার ঠিক বিশ্বাস হয় না। দিবাকরের ঘরের দরজা খোলা, না ভুল বললাম, খোলা হয়েছে। সেটা খুলেছে হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতো হেঁটে বেরিয়ে আসা সুরমা। সে এখন আর মানুষ নেই, যেন রক্ত মাংস চামড়া দিয়ে ঢাকা এক মানুষরূপী হিংস্র সাপদ। তার চোখ হয়ে উঠেছে রক্তবর্ণ, মাথার চুল গায়ের কাপড় সব অবিনষ্ট। দাঁতের পাটির উপর দিয়ে একধারে বেরিয়ে এসেছে জিভ। প্রতিটা নিঃশ্বাসে যেন বেরিয়ে আসছে প্রতিশোধের আগুনে মাখা পৈশাচিক গর্জন। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সুরমা ভুল কিছু বলেনি সকালে। চোখের সামনে আমরা যাকে দেখছি সে সুরমা হতেই পারে না। সুরমা আসলেই ঘুমাচ্ছে, কেবল তার শরীরে দখল নিয়েছে কোনো এক অজানা অতৃপ্ত অপার্থিব প্রেতাত্মা। এক হাতে পুজোর থালা নিয়ে ঠক ঠক করে কাঁপছে ভবানী। আতঙ্কে একটা গোঙানি বেরিয়ে এলো তার মুখ থেকে। ততক্ষণে দিবাকরও বেরিয়ে এসেছে। এ দৃশ্য তো তাদের কাছে প্রত্যাশিত। কিশোরীকে ডেকে নিয়ে সাহস করে এগিয়ে গেল সে। কিশোরীকে দেখে ততক্ষণে পাগলা কুকুরের মতো তেড়ে এসেছে সুরমা, আর সেই সুযোগে পেছন থেকে জাপটে ধরে তার চোখ গামছায় বেঁধে ফেললো দিবাকর। তারপর একে একে হাত পা সব বেঁধে সুরমাকে খাটে শোয়ানো হলো। বাঁধা পড়ে কাটা পাঁঠার মতো ছটপট করতে লাগলো সে। কাল বিলম্ব না করে ওষুধের শিশি থেকে একটা ওষুধ বের করে সেটা কোনো রকমে চেপে চুপে ঢুকিয়ে দেওয়া হলো তার মুখে। মিনিট তিনেকের মধ্যে স্থির হয়ে এলো সুরমার ছটপট করতে থাকা শরীরটা। ঘুমে ঢলে পড়ল সে। তার হাত পা চোখের বাঁধন খুলে দেওয়া হলো। জীবন্ত সন্ধ্যা প্রদীপের আঁচটা সুরমার মাথায় ছুঁয়ে দিল ভবানী। তারপর কাপড়ের ফুঁট দিয়ে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। কিশোরী আর দিবাকর তাকিয়ে রইল সুরমার দিকে।
এত কিছু ভয়ানক ব্যাপার দেখে বাচ্চাটা ভয় পেয়েছিল বোধহয়। ওকে দিয়ে এলাম ওর মায়ের কাছে। ঘন্টা খানেকের পর বাড়ি ফিরে এলো শঙ্কর। সন্ধ্যার সব কথাই শুনল সে। একসাথে এতগুলো চিন্তিত মুখ এবার আমার দিকেই তাকিয়ে। আমি যে ওদের শেষ ভরসা সে কথা বুঝতে পারছিলাম। রাতে খাওয়া দাওয়ার পর শঙ্করকে একান্তে ডেকে বললাম, তোমাকে একটা কথা না জিজ্ঞেস করে পারছি না। আশা করি তোমার থেকে পুরোপুরি উত্তরই পাবো, কিছু লুকাবে না। এটা জানাটা আমার জন্য খুবই জরুরি। আমার কথায় শঙ্কর বোধহয় একটু অবাকই হলো। সে বলল, হ্যাঁ মানে বলুন না, কি জানতে চান? দোতলার বারান্দায় আমরা যে দিকটা এখন আছি তার ঠিক উল্টো দিকের একদম ধারের একটা ঘর দেখলাম তালা বন্ধ। মনে হলো অনেক কাল আগে থেকেই ওভাবেই পড়ে আছে। সেটা কেন বলো তো? কি আছে ওই ঘরে? শঙ্কর কথাটা শুনে একবার যেন চমকে উঠল মনে হলো। ভেতরে ভেতরে খানিকক্ষণ ইতস্তত করে বলল, ওটাই কি সবকিছু পেছনে দায়ী বলে আপনি মনে করছেন? কার পেছনে কে দায় সে পরের কথা, কিন্তু শঙ্কর, আমার এটা জানাটা খুবই জরুরি। যদি নিতান্তই গোপনীয় কিছু হয়ও, কোনো সমস্যা না থাকলে নিঃসংকোচে আমাকে বিশ্বাস করে তুমি সবটা বলতেই পারো। শঙ্কর, আমার জানাটা খুব দরকার। সুরমার কষ্ট আমিও দেখতে পাচ্ছি না। ও তো আমার মেয়েরই মতো। বেশ, তবে শুনুন, এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নই, বাবা কাকার মুখ থেকেই শোনা। ঘটনাটা বলার আগে বলি, আমাদের যে ব্যবসা আজ দেখছেন সবটাই উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমার দাদু শ্রী হরিহর ঘোষ একই সাথে মশলা ও কাঠের ব্যবসা শুরু করেন। তারপর আমার বাবা এবং কাকা মানে দেবুর বাবাকে দুটো ব্যবসা আলাদা করে সঁপে দেন। ঈশ্বরের কৃপায় এই দুটো ব্যবসারই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে। এই ঘটনার সূত্রপাত আমার দাদুর সময় থেকেই। দাদুরা ছিলেন দুই ভাই, হরিহর ও মনোহর। সে সময় ভাব ভালোবাসা করে বিয়ে চলটা খুব একটা বেশি ছিল না, অন্তত আমাদের এখানে তো খুব একটা ভালো চোখে দেখা হতো না। আর সেটাই করেছিলেন মনোহর। ভালোবেসেছিলেন পাশের গ্রামের এক হতদরিদ্র জেলের মেয়েকে। নাম যতদূর মনে পড়ছে যামিনী। স্বাভাবিকভাবেই গোপনে প্রেম হলেও তার গোপনে থাকেনি। দাদুর বাবার এই গ্রামে বেশ সুনাম ছিল। বলা বাহুল্য, বংশ পরম্পরায় আমাদের বাড়ির আলাদা করে এই গ্রামে একটা নাম আছে এখনো। দাদুর বাবা কখনোই চাননি তার ছোট ছেলে এমন ঘরের কাউকে ভালোবেসে বিয়ে করে আনুক, কিন্তু মনোহর কারোর কথা কানে তুললেন না। বিয়ে করে ঘরে তুললেন জেলের মেয়ে যামিনীকে। হতদরিদ্র ঘরের মেয়ে, ভালোবাসা করে বিয়ে। মেয়ের বাড়ি থেকে তাই বিয়ের পণ হিসাবে কিছুই আসেনি। তাই বাড়িতে এসেই যামিনী পড়লেন শাশুড়ির আক্রোশের মুখে। দাদুর বাবা বিয়েটাকে মেনে না নিলেও যে যামিনীকে মনে মনে একদম মেনে নেননি তা কিন্তু নয়, সেটা কৃতিত্ব যামিনীরই। ঘরকন্যার গুণে শ্বশুর বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে চেয়েছিলেন তিনি। সকলের সেবায় প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে আসতেন। কিন্তু নাম, মান সম্মান বড়ই আত্মতুষ্টির জিনিস ঠাকুরমশাই। একবার যে নাম হয়েছে এই গ্রামে, তা হয়তো এই জেলেনির জন্য একদিন খারাপ হবে, এই ভয়টা সকলের মনে সব সময় কাজ করত। এসবের কারণ আবার বিয়েতে পণ না পাওয়ার ক্ষোভ। এই দুইয়ের দোহাই দিয়ে যামিনীর ওপর বাড়তে লাগলো তার শাশুড়ির নিত্য নৈমিত্তিক অত্যাচার। দিনের বেলায় বাড়ি বেটা ছেলেরা না থাকলে অযথা কথা শোনানো, গালিগালাজ করা ইত্যাদি তো চলতই। ক্রমে মুখ চলার পাশাপাশি হাতও চলতে শুরু করলো। বলতে কোনো দ্বিধা নেই ঠাকুরমশাই, পণ না পেলে মেয়ে পক্ষের বাড়ির ওপর একটা চাপা ক্ষোভ তো থাকেই, কিন্তু আমার দাদুর মা সেটা নিয়ে বড্ড বেশি অত্যাচার করতেন যামিনীর ওপর। মারধর, গায়ে গরম জল ঢালা, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া, সব রকমের অকথ্য অত্যাচার। নিচু জাতের মেয়ে হলেও যামিনী কখনোই এর প্রতিবাদ করেননি, মুখ বুজে সবটাই মেনে নিয়েছিলেন। কিন্তু মনোহর ব্যাপারটা ধীরে ধীরে বুঝতে শুরু করেন এবং যামিনীকে সবকিছু বলতে বাধ্য করেন। মনোহর জানতেন এইসব নিয়ে বাড়িতে ঝামেলা করে লাভ নেই,
কারণ সবাই তার স্ত্রীর বিরুদ্ধে। তিনি সিদ্ধান্ত নেন বউকে নিয়ে বাড়ি ছাড়ার। কোনোভাবে যামিনীর শাশুড়ির কানে সে কথাটা যায় এবং এর প্রভাব যে দ্বিগুণ হয়ে যামিনীর ওপরই পড়বে তা অনুমান করাই যায়। মারধর গালিগালাজের পাশাপাশি যামিনীর বাপ মা পরিবার নিয়েও হয়তো 10টা কথা শুনিয়েছিলেন তিনি। যামিনীর সহ্য ক্ষমতা আর টিকে থাকেনি। অপমানে যন্ত্রণায় দিনের পর দিন শোষিত, নিপীড়িত, বঞ্চিত হয়ে ধীবরের ঝি গলায় বিষ ঢালেন। যে ঘরটা আপনি বন্ধ দেখছেন ওটাই ছিল মনোহর আর যামিনীর ঘর। ওই ঘরেই যামিনী আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার পর মনোহর পাগল হয়ে যান এবং বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান। যামিনী মরলেও মুক্তি পায়নি তার অতৃপ্ত আত্মা। জীবদ্দশায় তার উপর হওয়া অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে ঘুরে বেড়াতে থাকে এই বাড়ি জুড়ে। শোনা যায় আমাদের বাড়ির কুলপুরোহিত কোনো এক কাপালিকের সাহায্যে নাকি যামিনীকে বেঁধে রাখেন ওই তালাবন্ধ ঘরের মধ্যে। সেদিন থেকে নাকি আজ ওভাবেই ওই ঘরে আটকে আছে যামিনীর অতৃপ্ত আত্মা। এই বাড়ি অনেককাল আগেই তৈরি, শুধু কালের নিরিখে মেরামত করা হয়েছে মাত্র। ওই ঘর সেদিন থেকে ওইভাবেই বন্ধ আছে। কেউ খোলার বা ভেঙে ফেলার সাহস করেনি কোনোদিন। সত্যি বলতে আমি আমার এতদিনের জীবনে কখনো এর জন্য কোনো ভূতের উপদ্রব দেখিও নি, তাই সেভাবে ওই ঘরের প্রতি ভয়টা জাগিনি। তবে আমাদের বাড়িতে একটাই নিয়ম চলে আসছে, সেটা হলো ওই ঘর কখনো না খোলার। এতটা বলার পর একটু থামলো শঙ্কর। একটু চুপ করে আবার সে বলল, জানেন ঠাকুরমশাই, আমি মানুষ হিসাবে কখনোই এই দুর্ব্যবহার সমর্থন করি না, কিন্তু অতীতকে তো আর পরিবর্তন করা যায় না। বাড়ির নাম খারাপ হবে সেই ভেবে কথা কোনোদিন কাউকে বলিনি। কিন্তু ঠাকুরমশাই, এইসবের সাথে সুরমার অসুখের কি সম্পর্ক? আছে শঙ্কর, সম্পর্ক আছে। তুমি ভেবো না। বিশ্বাস করে বলছো যখন, তুমি আমি এই বাড়ির লোক ছাড়া এই গ্রামের কোনো লোক এসব জানতেও পারবে না। তবে তোমাকে একটা কথা বলি, এটা আপাত দৃষ্টিতে আমার অনুমান বলে মনে হলেও আমি নিশ্চিত এটাই ঘটেছে। এই ঘরের চাবি কি তোমার কাছে থাকে? হ্যাঁ, মানে কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই। কোনোভাবে সেই চাবি হয়তো সুরমার কাছে এসেছে এবং সে কৌতূহলবশত ওই ঘরের দরজা একবার খুলেছিল, পরে আবার বন্ধ করে দিলেও ততক্ষণে বন্ধ ঘরে এত বছর ধরে বন্দি যামিনীর আত্মা মুক্তি পেয়েছে এবং রোজ সন্ধ্যায় সেই ভর করে সুরমার শরীরে। চমকে উঠল শঙ্কর, কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন ঠাকুরমশাই? তাহলে এই থেকে বাঁচার উপায়? উপায় তো আছে, তবে সেটা বলবে যামিনী নিজে। তার দাবি আমাদের মানতেই হবে। আমার বিশ্বাস তোমার সেই কাপালিক যামিনীর দাবি দেওয়া না মেনে তাকে বন্দি করে রেখেছিল, তাই ওর মুক্তি হয়নি। মানুষ যামিনী যে কষ্ট সহ্য করেছে তার অতৃপ্ত আত্মার দাবি মেনে একটু শান্তি তাকে আমরা দিতেই পারি। তাহলে এখন কি করণীয় ঠাকুরমশাই? অপেক্ষা। আজকের রাতটা আমাদের অপেক্ষা করতে হবে। কাল সন্ধ্যায় সুরমার দেহ ধরে আবার যখন যামিনীর আগমন হবে তখন তার কাছ থেকেই এর উত্তর আসবে। যথারীতি সেদিন রাত এবং পরের দিনটা কাটল। সন্ধ্যা হয়ে এসেছে। অপেক্ষার এই প্রহর যেন কাটতেই চায় না। বাড়িতে আমরা 4 পুরুষ 1 মহিলা নিয়ে তটস্থ হয়ে আছি এক অতৃপ্ত প্রেতের মুখোমুখি হওয়ার জন্য। ভবানী গিয়েছে রান্নাঘরে ছেলের খাবার আনতে। দিবাকর হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল, ঠাকুরমশাই, সুরমা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। কিশোরী, দিবাকর আর শঙ্কর, তোমরা প্রস্তুত থেকো। আমার মুখের কথা শেষ না হতেই ভবানীর গলার চিৎকার শোনা গেল, ও বাবা গো, কোথায় তোমরা? আমরা একসাথে সবাই বেরিয়ে এলাম। সুরমার ঘরের দরজা খোলা। ঘরের সামনে যেতেই ভয়ঙ্কর দৃশ্য। ঘরের আলমারি, সিন্দুক সবই খোলা। লন্ড ভন্ড মেঝেতে ছড়িয়ে পড়ে রয়েছে টাকা পয়সা, গয়নাগাটি।
সেসবের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে সুরমা রূপী যামিনীর প্রেত, চোখ রক্তবর্ণ। এবার সে আমাদের দিকে তাকালো, আর সাথে সাথেই হিংস্র সাপদের ন্যায় ধেয়ে এলো আমাদেরই দিকে। ভয় চিৎকার করে উঠল ভবানী। আমার হাতে ধরা বাটিতে আগে থেকেই রাখা ছিল হলুদ পোড়া। সব ব্যবস্থা করেই রেখেছিলাম। সামনে মেঝেতে একটু ছড়িয়ে দিতেই তার গন্ধে চিৎকার করে পেছনে সরে গেল সেই প্রেত। বাকিদের বাইরেই দাঁড়াতে বলে আমি এক মুঠো পোড়া হলুদ নিয়ে ভেতরে ঢুকলাম। সুরমা তখন দেওয়ালের এক ধারে সিটিয়ে গেছে, তবে সে কিন্তু রাগে ফুঁসছে, শুধু সামনে আসতে পারছে না, কারণ হলুদ পুড়লে যে আত্মাও ভয় পায়। আমি হাতের মুঠোয় হলুদ পোড়া চেপে ধরে তার সামনে একটু তফাৎ রেখে দাঁড়িয়ে একটু ভারী গলায় বললাম, আমার দিকে দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আগে বলো কে তুমি? সুরমার আগে গর্জন করে উঠল। কি একটা অদৃশ্য বন্ধন তাকে যেন বেঁধে রেখেছে। সে ছটফট করতে লাগলো। আমি আবারও বললাম, বলো বলো কে তুমি? আগে বলো তুমি কে? আমি যামিনী, এই বাড়ির বউ। কি চাও তুমি? কেন এসেছো সুরমার শরীরে? আমি মুক্তি চাই, মুক্তি। সেটা কিভাবে সম্ভব? বলো আমাকে, বলো। আমার স্বামীর আমাকে দেওয়া সীতাহার, ওটা বের করে আনো, বের করে আনো। বুঝতে পারছিলাম হলুদ পোড়ার গন্ধ যামিনীর সহ্য হচ্ছিল না, কিন্তু এটুকু কষ্ট তাকে আমাকে দিতেই হতো। আমি বললাম, কোথায় আছে সেই হার? বলো আমাকে, আমি নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেটা নিয়েই আসবো। ওই আম গাছের নিচে, মাটির নিচে আমার স্বামী আমাকে ভালোবেসে দিতে চেয়েছিল। সেই ভালোবাসা আমি পাইনি। এ হার এই বংশের হার। ওভাবে পড়ে থাকবে কেন? ওভাবে বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সুরমা। বুঝলাম যামিনীর যা বলার বলা হয়ে গেছে। সে সুরমার শরীর ছেড়ে বেরিয়েও গেছে। দিবাকরদের বললাম মেয়েটাকে বিছানায় শোয়াতে। আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এতক্ষণ বলার পর তারানাথ একটু থামল। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। আমি কিশোরীর মুখ দেখেই বুঝলাম ওর নিজে এইসব চাক্ষুষ করেও এখনো সবটা ওর কাছে বায়োস্কোপের মতো লাগছে। বিস্ময়ের ঘোরটা এখনো ওর পুরোপুরি কাটেনি। তারানাথকে চেপে ধরলাম। এরপর কি হলো? তারানাথ ধোঁয়া ছেড়ে শান্তভাবে বলল, আর কি, আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে বাক্সে রাখা সোনার সীতাহার বেরিয়ে এলো। নিজের স্ত্রীকে ভালোবেসে দিতে চেয়েছিলেন মনোহর, কিন্তু কোনো কারণবশত পারেননি। স্বামীর ভালোবাসায় জড়ানো ওই হাড়ের মায়া কাটাতে পারছিল না যামিনী। তার তালাবন্ধ ঘর খোলা হলো, সব পরিষ্কারও করা হলো। যামিনীর আত্মার শান্তি কামনা করে সেই ঘরে সস্তায়ন ক্রিয়া যা কিছু আছে করে এলাম। শঙ্করকে বললাম এ ঘর এখন সাপ মুক্ত, তারা ব্যবহার করতেই পারে। যামিনীর আত্মার মুক্তি হয়েছে। আর ওই হাড়টা কি করলে? যামিনী নিজেই বলেছে ওটা বংশের হার। বংশের হার বংশের যত্নে থাকবে। এবার থেকে বংশ পরম্পরায় নতুন বউকে ওই হার দিয়ে মুখ দেখা হবে। এটাই ছিল যামিনীর অতৃপ্ত প্রেতের ইচ্ছা। সে অপমানে মার খেয়ে খেয়ে মরলেও সংসারটাকে বড্ড ভালোবাসত। তাই তো সুরমার শরীরে থেকেও সে পরিবারের কারোর কোনো ক্ষতি করেনি, শুধু তার ইচ্ছেটুকু বোঝাতে চেয়েছিল। যামিনী প্রকৃতই ও বাড়ির যোগ্য বউ। তার শাশুড়ি যে কেন সে কথা বোঝেনি। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝলে কিনা?